আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং কতগুলো প্যারামিটার নিয়ে জানবো আমরা হেমোডাইনামিক্সের। সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম, ইন সিস্টোলিক ভলিউম, এন্ড ডায়াস্টোলিক ভলিউম, প্রিলোড, আফটার লোড, এই যে টার্মগুলো আছে, তাছাড়া আমরা ইজেকশন ফ্র্যাকশন, কার্ডিয়াক ইন্ডেক্স, এই বিষয়গুলো নিয়ে জানবো। কেমন? তো এই টার্মিনোলজিগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট জানা, কারণ এইগুলো অনেক ডিজিজের সাথে রিলেটেড থাকে, পরবর্তী জীবনে আমাদের জন্য লাগবে এবং অবশ্যই আমাদের ফিজিওলজি পরীক্ষার জন্য তো লাগবেই। ঠিক আছে, তো প্রথমে আমরা স্ট্রোক ভলিউম দিয়ে শুরু করি। স্ট্রোক ভলিউমকে যদি আমরা ডিফাইন করার চেষ্টা করি তাহলে কি, স্ট্রোক করা, তাই না? স্ট্রোক বলতে এখানে আমরা পাম্প বোঝাচ্ছি। এর মানে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড আউট অফ ইজ ভেন্ট্রিকল পার বিট, নট মিনিট। আমরা যেরকম ভেনাস রিটার্ন বা কার্ডিয়াক আউটপুট পড়ার সময় দেখেছিলাম যে পার মিনিট ইউনিটে আমরা হিসাব করি, কিন্তু স্ট্রোক ভলিউমের ক্ষেত্রে এটা কিন্তু কোনো পার মিনিটে হিসাব হবে না, বরং এটা হিসাব হবে হচ্ছে পার বিটে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রোক ভলিউম কাকে বলবো? দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড আউট অফ ইজ ভেন্ট্রিকল পার বিট। এই বিটের জায়গায় মিনিট বলে দিলে কিন্তু সেটা আবার কার্ডিয়াক আউটপুট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এখন একটা নর্মাল মানুষের কথা যদি চিন্তা করি, একটা সুস্থ সবল মানুষ, তার এই স্ট্রোক ভলিউমটা মোটামুটি কীরকম হয়? দেখা যায় একটা সুস্থ সবল মানুষের যে স্ট্রোক ভলিউম, এই স্ট্রোক ভলিউমটা অ্যাভারেজ হচ্ছে 70 ml হয়। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা হার্টবিটের সময় আমাদের হার্টের প্রত্যেকটা যে ভেন্ট্রিকল, এটা 70 ml অফ ব্লাড প্রত্যেকটা বিটের সময় বাইরে ইসেক্ট করে দেয় বা পাম্প করে দেয়। ঠিক আছে, এবং এইটা লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের সমান থাকে, মানে লেফটেও যা রাইটেও তা, এবং এটা অনেক ক্ষেত্রে 80 পর্যন্ত হতে পারে। তো আমরা রেঞ্জে যদি বলি তাহলে 70 থেকে 80 ml হচ্ছে আমাদের নর্মাল স্ট্রোক ভলিউম, এতটুকু জানলেই চলবে। এখন কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের স্ট্রোক ভলিউমকে হচ্ছে রেগুলেট করে। একটা হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন কী করে? যদি কারোর ভেনাস রিটার্ন বেশি হয়, তার মানে কি বেশি পরিমাণ ব্লাড তার হার্টে আসছে, তাহলে ভেনাস রিটার্ন যদি বেশি হয়, বেশি পরিমাণ ব্লাড তার হার্টে আসছে, তো বেশি পরিমাণ ব্লাড যদি হার্টে আসে, আমরা একটা জিনিস পড়বো আজকে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তার মানে একটা ভেন্ট্রিকলের ডায়াস্টোল শেষ হওয়ার পরে যে পরিমাণ ব্লাড ভেন্ট্রিকলে থাকে সেটাকে আমরা বলি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তার এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বেড়ে যায়। তো এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেড়ে গেলে স্ট্রোক ভলিউম বেড়ে যায়, কারণ এন্ড ডায়াস্টোলিক ভলিউমের সাথে আমাদের স্ট্রোক ভলিউমের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক বা প্রপোর্শনেট। ঠিক আছে, তুই হচ্ছে হার্ট রেট। যদি কারোর হার্ট রেট বেড়ে যায়, হার্ট রেট বেড়ে গেলে দেখা যায় তার স্ট্রোক ভলিউমটা কমে যায়। আর স্ট্রোক ভলিউম যদি কমে যায় তাহলে তার হচ্ছে হার্ট রেট যদি বেড়ে যায় তাহলে তার স্ট্রোক ভলিউমটা কমে যাবে। কারণ কি? কারণ হচ্ছে হার্ট রেট বেড়ে গেছে ঠিক আছে, কিন্তু যে পরিমাণ ব্লাডটা আমাদের হার্টে আসছে সেটা তো আর বাড়ছে না, তাই না? সুতরাং হার্ট রেট বাড়লেও অ্যামাউন্ট অফ ব্লাড কামিং টু দ্য হার্ট ইজ নট ইনক্রিজিং, সো এখানে আমাদের হচ্ছে স্ট্রোক ভলিউমটা কমে যাবে। আরেকটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে যদি খুব জোরের একটা ফোর্স দিয়ে আমাদের হার্টকে কন্ট্রাক্ট করানো হয়, তাহলে বেশি পরিমাণ ব্লাড সে পাম্প আউট করতে পারবে। তো এই ফোর্স অফ কন্ট্রাকশন যদি কোনো কারণে বেশি হয় তাহলে সে হচ্ছে স্ট্রোক ভলিউমটা বাড়াই দিবে, মনে থাকবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, টিপিআর। আমরা পরবর্তী ভিডিওতে শিখবো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি। এইটা হচ্ছে যেই রেজিস্ট্যান্সের বিপক্ষে গিয়ে আমাদের যেই ভেইনের ব্লাডগুলো আছে সেগুলো আমাদের হার্টে ফিরে আসে, সেটাকে আমরা বলি টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বেড়ে যায় তাহলে আমাদের ভেনাস রিটার্ন কী হবে? কমে যাবে। আগের ভিডিওতে আমরা দেখেছি ভেনাস রিটার্ন যদি কমে যায় এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, আর এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি কমে যায় তাহলে স্ট্রোক ভলিউমও কমে যাবে, কারণ স্ট্রোক ভলিউমের সাথে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের সম্পর্ক কি? প্রপোর্শনেট। বোঝা গেল? এখন এই যে বারবার এন্ডাস্টোলিক ভলিউম এন্ডাস্টোলিক ভলিউম এন্ডাস্টোলিক ভলিউম বলছি, এটা কি? এটা অলরেডি আমি বলে ফেলেছি যে আমাদের ভেন্ট্রিকল তো ডায়াস্টোলে যায়, তাই না, সিস্টোলের পরে। তো ডায়াস্টোলের পরে যে পরিমাণ ব্লাড আমাদের ভেন্ট্রিকলে অ্যাকিউমুলেট হয়, তাহলে অ্যাকিউমুলেশন অফ ব্লাড ইন ভেন্ট্রিকলস, ডায়াস্টোলের পরে আমাদের ভেন্ট্রিকলে ব্লাড অ্যাকিউমুলেশন হয়, তাই না? এই প্রত্যেকটা ডায়াস্টোলের পরে যে পরিমাণ ব্লাড আমাদের ভেন্ট্রিকলে থেকে যায় অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টোল, সেইটাকে আমরা বলি হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম। মানে ডায়াস্টোল এন্ড হয়ে গেছে, এখন কি পরিমাণ ভলিউম আছে। তো এইটার আমাদের যে পরিমাণ, এই পরিমাণটা আমরা ধরি এভারেজ হচ্ছে 130 ml। 130 ml অফ ব্লাড হচ্ছে নর্মাল আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম। কেউ কেউ রেঞ্জে বলতে পছন্দ করেন, সেক্ষেত্রে বলতে পারেন 110 থেকে 120 ml, এতটুকু হচ্ছে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কত? 130 এভারেজ, অথবা আমরা যদি রেঞ্জে বলি 110 থেকে 120 ml, এতটুকু হতে পারে। এখন কিছু ফ্যাক্টর আছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমকেও আমাদের এফেক্ট করে। একটা হচ্ছে ফিলিং টাইম। ফিলিং টাইম হচ্ছে যদি বেশি সময় ধরে আপনার হার্টটা ফিল করতে পারে তাহলে বেশি পরিমাণ ব্লাড এখানে আসবে, তাই তো? কারণ সময় বেশি পাচ্ছে পেরিফেরি থেকে ব্লাড নিয়ে আসার জন্য।
তাহলে ফিলিং টাইম যদি বাড়ে সেক্ষেত্রে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা হচ্ছে বাড়বে। আমি আশা করি বোঝাতে পেরেছি। 2 নম্বর হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেশার। ইফেক্টিভ ফিলিং প্রেশার মানে এটা হচ্ছে আমাদের একটা ভেন্ট্রিকুলার কথা যদি চিন্তা করি, এই ভেন্ট্রিকুলার আউটসাইডে এবং ইনসাইডে যে প্রেশারের ডিফারেন্স, যে গ্রেডিয়েন্ট, এটাকে আমরা বলি ইফেক্টিভ ফিলিং প্রেশার। এখন বাইরে যদি ভেন্ট্রিকুলার বাইরে যদি প্রেশারটা বেশি হয়, ভিতরে যদি কম হয়, তাহলে বাইরে থেকে ভিতরের দিকে বেশি বেশি ব্লাড আসবে। তাহলে বেশি বেশি যদি ব্লাড আসে তাহলে কি বেশি বেশি ব্লাড অ্যাকুমুলেট করবে ডায়াস্টোলের পরে। বেশি বেশি ব্লাড যদি অ্যাকুমুলেট করে তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে। তার মানে যদি ইফেক্টিভ ফিলিং প্রেশার বেশি হয় তাহলেও দেখা যাবে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে। ঠিক আছে। আরেকটা হচ্ছে ইন্ট্রা পেরিকার্ডিয়াল প্রেশার। আমাদের জানি হার্টের চারদিকে হচ্ছে পেরিকার্ডিয়াম থাকে, তাই না? এই পেরিকার্ডিয়ামের ভিতরে যদি কোনো কারণে প্রেশার বেড়ে যায় তাহলে সে তো হার্টকে কম্প্রেস করে রাখবে বা সংকুচিত করে রাখবে, সুতরাং হার্ট পরিমাণ মতো ফিল হতে পারবে না। তখন কি হবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা কমে যাবে। আরেকটা হচ্ছে ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স। কমপ্লায়েন্স মানে কি? ভেন্ট্রিকুলার কমপ্লায়েন্স মানে ভেন্ট্রিকল কতটা কথা শুনছে আমাদের, তাই তো? তাহলে ভেন্ট্রিকল যদি ঠিকমতো কথা শুনে বা ঠিকমতো রিল্যাক্সেশন কন্ট্রাকশন করতে পারে তাহলে দেখা যাবে সে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ব্লাড সে অ্যাকুমুলেট করতে পারবে। তাহলে কমপ্লায়েন্স যদি ভালো থাকে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ভালো থাকবে, কিন্তু যদি কমপ্লায়েন্স কমে যায় তাহলে কমপ্লায়েন্স কমে গেলে এন্ড ডায়াস্টোলিক ভলিউমও কমে যাবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে টোটাল ব্লাড ভলিউম। কারোর যদি টোটাল ব্লাড ভলিউম অনেক বেশি হয় তাহলে কী হবে? এমনি তো বেশি দেহে ব্লাড আছে, তাহলে বেশি বেশি ব্লাড হচ্ছে আমাদের হার্টে আসবে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কনস্ট্রিকশন অফ ভেইন, যদি কোনো ভেনের কনস্ট্রিকশন হয় তাহলে কী হবে? ভেনের কনস্ট্রিকশন হলে এই ভেনের ভিতরে যে ব্লাডগুলো থাকে সেগুলো সে পাম্প করে দিয়ে ভেনাস রিটার্নটা বাড়িয়ে দেবে। ভেনাস রিটার্ন যদি বেড়ে যায় তাহলে কী হবে? আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বাড়বে। তাহলে কনস্ট্রিকশন অফ ভেইন একটা ফ্যাক্টর যেটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা আমাদের বাড়াই দিবে। আর কি হতে পারে? একটা স্ট্যান্ডিং পজিশনে। স্ট্যান্ডিং পজিশনে কী হয়? ভেনাস রিটার্ন গ্র্যাভিটির কারণে কমে যায়। তাহলে গ্র্যাভিটির কারণে যেহেতু ভেনাস রিটার্ন কমে যায় তাহলে ভেনাস রিটার্ন কমে যাওয়া মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউমও কমে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ফ্যাক্টরগুলো বললাম এটা হচ্ছে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমকে নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে এন সিস্টোলিক ভলিউম। এন সিস্টোলিক ভলিউম জাস্ট লাইক এন ডায়াস্টোলিক ভলিউম। এন ডায়াস্টোলিক ভলিউম হচ্ছে ডায়াস্টোলের পরে যে পরিমাণ ব্লাড আমাদের হচ্ছে ভেন্ট্রিকুলে থাকছিল সেটা হচ্ছে আমাদের এন ডায়াস্টোলিক ভলিউম। আর এন সিস্টোলিক ভলিউম হচ্ছে সিস্টোলের পরে যে পরিমাণ ব্লাড হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলে থেকে যাবে। তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট লেফট ওভার ইন দ্য ভেন্ট্রিকল অ্যাট দ্য ইন্ড অফ ইচ ভেন্ট্রিকুলার সিস্টল। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টলের পরে অ্যামাউন্ট অফ ব্লাড যেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে অবশিষ্ট থেকে যায়। ব্লাড ইন দ্য ভেন্ট্রিকলস আফটার সিস্টল, এটাকে আমরা বলি হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। তো এই এন্ড সিস্টোলিক ভলিউম নর্মাল আমাদের যে মানুষ আছে, নর্মাল মানুষের ক্ষেত্রে দেখা যায় অ্যাভারেজ 50 ml, মানে পুরাটা ব্লাড যে আমাদের দেহ পাম্প করে দিতে পারবে তা না। 50 ml এর মতো ব্লাড সবসময় আমাদের হার্টে থেকেই যায় ভেন্ট্রিকলে, এটাকে আমরা বলি হচ্ছে 50 ml। তো যদি অ্যাভারেজ কেউ জিজ্ঞাসা করে 50 থেকে 40 to 50 ml বলতে পারেন, ঠিক আছে? তাহলে এতটুকু হচ্ছে আমাদের এন্ড সিস্টোলিক ভলিউম। এই এন্ড সিস্টোলিক ভলিউম দুইটা বিষয়ের উপরে নির্ভর করে। একটা হচ্ছে প্রেশার লোড, আর আরেকটা জিনিসের উপর নির্ভর করে সেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। একটা জিনিস চিন্তা করুন, কোনো একটা জিনিস যদি জোরে কন্ট্রাক্ট করলে তার ভিতরে কি কোনো ব্লাড রাখবে? ভেন্ট্রিকল যদি জোরে কন্ট্রাক্ট করতে পারে তাহলে তার ভিতরে যে ব্লাডগুলো আছে সবগুলো তো সে ইজেক্ট করে দিবে, সুতরাং সেটা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে কমাই দিবে। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে সে হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে কমাই দিবে। আর প্রেশার লোড কি? যদি ভেন্ট্রিকলের ভিতরে প্রেশার কোনো কারণে বাড়ে, ঠিক আছে, প্রেশার লোড যদি বাড়ে তাহলে সেটা কী করবে? ভেন্ট্রিকুলার ভিতরে প্রেশার বাড়লে সে তো বেশি প্রেশারের কারণে ব্লাডগুলো সব বাইরে বের করে দিবে, সুতরাং প্রেশার লোড যদি বাড়ে এন্ড সিস্টোলিক ভলিউমটা হচ্ছে কমাই দিবে। ঠিক আছে, এতটুকু মনে রাখলে চলবে। এখন ইন্টারেস্টিং দুটো জিনিস, যে প্রি লোড কী আর আফটার লোড কী। প্রি লোডটায় আগে আসি আমরা। প্রি লোড হচ্ছে আমাদের হার্ট তো কাজ কি? পাম্প করে সারা দেহে ব্লাড পাঠাই দেওয়া এবং ব্লাডগুলো রিসিভ করা। তো এখানে মেইন কাজটা হচ্ছে পাম্প করে সারা দেহে পাঠাই দেওয়া। এই সারা দেহে পাম্প করে পাঠানোর জন্য যেই ব্লাডটা নিয়ে সে কাজ করবে বা যেই লোডটা নিয়েছে সে কাজ করবে, এটাকে আমরা বলি হচ্ছে প্রি লোড। এবং এটা কোন লোড নিয়ে কাজ করে বলুন তো? এটা হচ্ছে মেইনলি আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউম নিয়ে কাজ করে, তাই না? আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা যখন আসে বা ডায়াস্টোল শেষে যে পরিমাণ ব্লাডগুলো থাকে সেটাই তো পাম্প করে সারা দিয়ে পাঠিয়ে দেয়। তার মানে এই এন্ড ডায়াস্টোলিক ভলিউমটাই হচ্ছে এর প্রিলোড, ঠিক আছে? এবং এটাকে যদি আমরা মানে শুদ্ধ ভাষায় ডেফিনেশন দিই তাহলে একটা এরকম বলা যায় যে
দ্য প্রিলোড ইজ দ্য ডিগ্রি টু হুইচ দ্য মায়োকন্ড্রিয়াম ইজ স্ট্রেসড বিফোর ইট কন্ট্যাক্ট, মানে সেই ডায়াস্টোলের সময় যতটুকু স্ট্রেসড হবে এবং তারপরে কন্ট্যাক্ট করবে, এই যতটুকু পরিমাণ স্ট্রেসড হলো এটাকে আমরা বলি হচ্ছে আমাদের প্রিলোড। ঠিক আছে, তাহলে এই প্রিলোড বেড়ে যাওয়া মানে কি আমাদের এন্ডাস্টোলিক ভলিউম বেড়ে যাওয়া, তাহলে এন্ডাস্টোলিক ভলিউম বেশি মানে আমাদের প্রিলোড বেশি। এখন এই প্রিলোড কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম। কারণ যদি স্ট্রোক ভলিউম বেশি হয় তার মানে কি তার প্রিলোড বেশি, কারণ কি স্ট্রোক ভলিউম বেশি মানে তার বেশি পরিমাণ ব্লাড হচ্ছে বাইরে বেরিয়ে যাচ্ছে, পাম্প আউট হচ্ছে পার বিটে, তার মানে তার অবশ্যই এন্ডাস্টোলিক ভলিউমটা বেশি আছে বা প্রিলোড বেশি আছে। আবার কার্ডিয়াক আউটপুটের উপর সাথেও এর সমানুপাতিক সম্পর্ক আছে, কার্ডিয়াক আউটপুট যদি বেশি হয় তাহলে প্রিলোড বেশি হবে। ঠিক আছে, তাহলে প্রিলোড আশা করি বোঝাতে পেরেছি। আরেকটা জিনিস আছে আফটার লোড। আফটার লোড হচ্ছে এই যে আমাদের যেই ভেন্ট্রিকলগুলো ব্লাড পাম্প করে তো সিস্টেমিক সার্কুলেশনে পাঠাবে বা পালমোনারি সার্কুলেশনে পাঠাবে, তো এই পাঠানোর জন্য যেই রেজিস্ট্যান্সের এগেনস্টে পাঠাই বা যে রেজিস্ট্যান্সের এগেনস্টে পাম্প করে ব্লাডগুলোকে পাঠানো লাগে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলি হচ্ছে আফটার লোড। তাহলে আফটার লোড জিনিসটা কি? রেজিস্ট্যান্স এগেনস্ট হুইচ দ্য হার্ট পাম্পস অল ইটস ব্লাড। বোঝা গেল? তাহলে এই বিষয়গুলো নিয়ে আশা করি আর কোনো কনফিউশন থাকবে না। পরবর্তী ভিডিওতে আমরা ফিজিওলজি অফ ব্লাড ফ্লো আর টোটাল প্রিফারেল রেজিস্ট্যান্স নিয়ে পড়বো। আর দুটো জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই, একটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন আর একটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। আর কার্ডিয়াক হিসাব নিয়ে আমরা অলরেডি বলেছি, তাই না? তাহলে কার্ডিয়াক ইন্ডেক্স জিনিসটা কি আর ইজেকশন ফ্র্যাকশন জিনিসটা কি, এটা নিয়ে চলুন আমরা একটু দেখি। প্রথমে যদি ইজেকশন ফ্র্যাকশনে আসি, ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে আমাদের যে এন্ডাস্টোলিক ভলিউমটা নিয়ে একটু আগেই বললাম, তাই না? এই এন্ডাস্টোলিক ভলিউমের একটা ফ্র্যাকশনই হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। তার মানে ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ এন্ডাস্টোলিক ভলিউম দ্যাট ইজ ইজেক্টেড ফ্রম ভেন্ট্রিকল ডিউরিং সিস্টল। তার মানে যে পরিমাণ এন্ডাস্টোলিক ভলিউমটা অনেক হয়, পুরোটা তো আর বাইরে বের করে দিতে পারে না হার্ট পাম্প করে, তাই না? তো এই এন্ডাস্টোলিক ভলিউমের যেই পরিমাণ পার্সেন্টেজটা আমাদের হার্ট ইজেক্ট করে বাইরে বের করে দিতে পারে সেটাকে আমরা বলি ফ্র্যাকশন অফ এন্ডাস্টোলিক ভলিউম বা ইজেকশন ফ্র্যাকশন। এটা নর্মাল মানুষের মোটামুটি 65% মতো হয়। এই 65% ইজেকশন ফ্র্যাকশন থাকা মানে ঠিক আছে, বডি ইজ ওকে। তো ইজেকশন ফ্র্যাকশনের একটা সূত্র আছে, সূত্রটা কি? ইজেকশন ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু স্ট্রোক ভলিউম ডিভাইডেড বাই এন্ডাস্টোলিক ভলিউম ইন্টু 100%। তার মানে তার স্ট্রোক ভলিউমের কতটুকু সে মানে এন্ডাস্টোলিক ভলিউমের কতটুকু সে বাইরে ইজেক্ট করে দিচ্ছে বা স্ট্রোক ভলিউম, সেটাই হচ্ছে আমাদের ইজেকশন ফ্র্যাকশন। আরেকটা মজাদার জিনিস আছে কার্ডিয়াক ইন্ডেক্স। কার্ডিয়াক ইন্ডেক্স জিনিসটা কি? কার্ডিয়াক ইন্ডেক্স হচ্ছে আমাদের যে কার্ডিয়াক আউটপুট আছে, তাই না? আমরা পূর্ববর্তী ভিডিওতে দেখেছি কার্ডিয়াক আউটপুট। এই কার্ডিয়াক আউটপুটের আমাদের বডি সারফেস এরিয়ার কথা যদি চিন্তা করি, আমরা বলেছিলাম বডি সারফেস এরিয়া যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়ে, তাই না? তো আমাদের এই প্রতি ইউনিট বডি সারফেস এরিয়ার জন্য কার্ডিয়াক আউটপুট কত হয় পার মিনিটে, এটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। তো এই কার্ডিয়াক ইন্ডেক্সকে আমরা সিআই দিয়ে লিখি, এর মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাই বডি সারফেস এরিয়া। ঠিক আছে, তার মানে আমাদের বডি সারফেস এরিয়ার জন্য বা প্রতি পার স্কোয়ার মিটার অফ বডি সারফেস এরিয়ার জন্য কী পরিমাণ আমাদের কার্ডিয়াক আউটপুট হয় পার মিনিটে, সেটাকে আমরা বলি হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। এখন কার্ডিয়াক আউটপুট আবার আমরা কি জানি? স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। তো অনেক সময় এটাকে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট বাই বডি সারফেস এরিয়া এভাবে লেখা হয়। ঠিক আছে, তো এই কার্ডিয়াক ইন্ডেক্সকে তিনটা জিনিস ইনফ্লুয়েন্স করতে পারে। একটা হচ্ছে হার্ট রেট, এই যে দেখুন হার্ট রেটের সাথে কী সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, তো মানে হার্ট রেট বাড়লে কার্ডিয়াক ইন্ডেক্স বাড়বে। দুই হচ্ছে স্ট্রোক ভলিউমের সাথে কী সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, তার মানে স্ট্রোক ভলিউম যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের কার্ডিয়াক ইন্ডেক্স বাড়বে। তিন নম্বর হচ্ছে বডি সারফেস এরিয়ার সাথে কী সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে বডি সারফেস এরিয়া যদি বাড়ে তাহলে কার্ডিয়াক ইন্ডেক্স কমবে, আর উল্টাটা হলে উল্টা। বোঝা গেল? তাহলে আশা করি এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।